এক্সেলের উপরে দুখানা ভিডিও বানিয়েছি। এটা হচ্ছে এক্সেলের উপর 3 নম্বর ভিডিও। তো এখানে আমরা এক্সেলে কীরকমভাবে একটা রেজাল্ট তৈরি করতে পারি সেটাকে নিয়ে একটু আলোচনা করব। না, আমরা এক্সেলের বেসিক কিছু জিনিস নিয়ে এর আগেই বলেছিলাম, তো সেগুলোকে অ্যাপ্লাই করে দেখব। তো ধরে নেওয়া যাক একটা রেজাল্ট রয়েছে, তো সেখানে কিছু ক্যান্ডিডেট রয়েছে, তাদের 4টে সাবজেক্টে পরীক্ষা হয়েছিল, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো তাদের টোটাল বার করব, অ্যাভারেজ বার করব, ম্যাক্সিমাম, মিনিমাম আর গ্রেড বার করব। তো এখানে দেখো ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে পুরোটা দেখা যাচ্ছে না, মানে সেলটার চওড়াটাকে বাড়াতে হবে, হোয়াইটটাকে বাড়াতে হবে। তাহলে কি করব আমরা? ই আর এফ এর মাঝখানে যাব, কার্সারটাকে ফলো করবে। ই আর এফ এর মাঝখানে গেলে কার্সারটা কীরকম হয়ে গেল। এবার হোয়াইটটাকে আমরা বাড়িয়ে দেবো। শুধুমাত্র ম্যাথামেটিক্সটা বাড়ালে, বাকিগুলো না বাড়লে কীরকম একটা অর দেখতে লাগছে। তো আমি বাকিগুলোকে একটা অ্যাডজাস্ট করেছি যাতে সবকটা একটা মানানসই দেখতে হয়। কম্পিউটার অ্যাপ্লিকেশনটাও বাদ পড়ে গেছিলো, তো আমি এটাকেও একটু হোয়াইটটা বাড়াচ্ছি। ঠিক আছে, এখানটা শুধুমাত্র আমি কম্পিউটার লেখাটা লিখলাম, অ্যাপ্লিকেশনটা মুছে দিচ্ছি, কারণ নামটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, একটা সেলের মতো ধরছে না। আমি কি বলেছিলাম, আমি যদি এখান থেকে মুছতে শুরু করি তাহলে পুরো ডেটাটাই উড়ে যাবে। তাহলে কি করতে হবে আমাদের? তার জন্য আমাদের ফর্মুলা বারে যেতে হবে, ফর্মুলা বারে গিয়ে আমাদের মুছতে হবে। এটা আমরা এর আগে আলাদা ভিডিওতে বলেছিলাম। এখানটায় আমরা টোটালটাকে লিখব, টোটাল লেখা রয়েছে। আমি মার্কসগুলোকে বসাচ্ছি। ধরে নেওয়া যাক একজন বাংলায় পেয়েছে 40, পাশের সেলে যাব। পাশের সেলে যাওয়ার জন্য আমাদের ট্যাব দিতে হবে। তো ইংলিশে পেয়েছে ধরে নেওয়া যাক 56, আবার ট্যাব দেব, তাহলে পাশের সেলে চলে যাব। কম্পিউটারে পেয়েছে 45। নেক্সট আমরা নিচের সেলটায় নামবো, তাহলে আমরা এন্টার প্রেস করব। এন্টার দিলে নিচের সেলটায় চলে আসছে। বাংলায় পেয়েছে ধরে নেওয়া যাক 57, আবার ট্যাব দিচ্ছি। ইংলিশে পেয়েছে 66, ট্যাব দিচ্ছি, পরের সেলে চলে যাচ্ছে। অঙ্কে পেয়েছে 50, ট্যাব। কম্পিউটার অ্যাপ্লিকেশনে পেয়েছে 77, এন্টার দিলে পরের সেলে আসবে। তো ধরে নেওয়া যাক বাংলায় পেয়েছে 58, ট্যাব। ইংলিশে পেয়েছে 49, ট্যাব। ম্যাথামেটিক্সে পেয়েছে 55, ট্যাব দেব। কম্পিউটার অ্যাপ্লিকেশনে পেয়েছে 35, এন্টার দিলে পরের লাইনে। এ বাংলায় পেয়েছে 67, ট্যাব দিলে যাচ্ছে পরের সেলে। এ ইংলিশে পেয়েছে 46, ম্যাথামেটিক্সে পেয়েছে 80, কম্পিউটার অ্যাপ্লিকেশনে পেয়েছে 75। তো আমরা র্যান্ডাম কিছু ডেটা এন্টার করলাম। তো এখানে আমরা দেখতে পেলাম যে ট্যাব দিলে পরের সেলে যাচ্ছি, মানে পাশের সেলটাই যাচ্ছি। এন্টার দিলে আমরা নিচের সেলে চলে আসছি। এবার আমাদের টোটাল বার করতে হবে। তো টোটাল বার করার জন্য আমরা কি করব? ইকুয়াল টু সাম, ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দিয়ে আমরা সেলগুলোকে সিলেক্ট করে দেবো, কাদের সামটা আমরা করব। নেক্সট হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, এন্টার, তাহলে সাম হয়ে যাচ্ছে। এবার একটা সেলের মধ্যে ফর্মুলা লেখার পরে বারে বারে সবকটা সেলের মধ্যে ফর্মুলা লিখবার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এখানে দেখো সেলের শেষে একটা ডট রয়েছে, ডটটাতে কার্সারটা নিয়ে গেলে কীরকম সিম্বল হচ্ছে দেখো। সিম্বলটা হয়ে যাচ্ছে কিছুটা এরকম। এটাকে যদি আমরা ড্র্যাগ করে দিই তাহলে দেখো সবকটা সেলের জন্য এই ফর্মুলাগুলো বসে যাচ্ছে। মানে এই সেলেতে এখান থেকে এত অবধি ডেটাগুলোকে প্লাস করা হচ্ছে, আবার এই সেলেতে এখান থেকে এত অবধি ডেটাগুলোকে প্লাস করেছে, আবার এই সেলেতে এখান থেকে এত অবধি ডেটাগুলোকে প্লাস করেছে। আমরা অ্যাভারেজ করব, তার জন্য কি করব? ইকুয়াল টু এভিজি, ব্র্যাকেটের মধ্যে লিখব যে সেলগুলোর অ্যাভারেজ করব সেইগুলোকে সিলেক্ট করে দিতে হবে, নিয়ে ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার। আমরা সংক্ষেপে লিখেছিলাম এভিজি, এটাকে অ্যাভারেজ লিখলেও হবে, মানে ইকুয়াল টু অ্যাভারেজ দিলেও হবে। কথাটা বুঝতে পারলে? আমরা সংক্ষেপে লিখেছিলাম ইকুয়াল টু এভিজি বা ইকুয়াল টু অ্যাভারেজ লিখলেও হবে। এখানে আমরা কি করব? একই রকমভাবে
সেলটা শেষে যে ডটটা রয়েছে সেটাকে ধরে ড্র্যাগ করে দেবো, তাহলে সবার অ্যাভারেজটা বেরিয়ে যাচ্ছে। ম্যাক্স করব, তার জন্য কি করব, ইকুয়াল টু ম্যাক্স, ব্র্যাকেটের মধ্যে সাবজেক্টগুলোকে সিলেক্ট করে দেবো, ব্র্যাকেট ক্লোজ, মানে এই চারটে সাবজেক্টের মধ্যে কোনটা সব থেকে ম্যাক্সিমাম মার্কস রয়েছে সেটা ডিসপ্লে করবে। আবার একই রকমভাবে সেলটাকে সিলেক্ট করলাম, লাস্টে যে ডটটা ছিল সেই ডটটাকে ধরে ড্র্যাগ করে দিলাম, তাতেও সবকটাতে একই ফর্মুলা চলে আসবে। মিনের বেলা কি হবে, মিনের বেলা হবে ইকুয়াল টু মিন, ব্র্যাকেট দেব, সবকটা সেলকে আমরা একবারে সিলেক্ট না করে আমরা ইন্ডিভিজুয়ালিও সিলেক্ট করতে পারি। সেক্ষেত্রে প্রত্যেকটা সেলকে সিলেক্ট করার পরে কমা দিতে হবে, মানে আবার নেক্সট সেলটাকে সিলেক্ট করবো তারপরে কমা দেবো, আবার তারপরটাকে সিলেক্ট করবো তারপরে কমা, আবার নেক্সট সেল। তো এই চারটের মধ্যে মিনিমামটা বেরিয়ে যাবে। সব থেকে বেটার হয় যদি আমরা একবারে সিলেক্ট করে দিতে পারি, মানে ইকুয়াল টু মিন, ব্র্যাকেটের মধ্যে আমরা সেলগুলোকে একবারে ডাইরেক্ট সিলেক্ট করে দেবো, তাহলে কোনটাতে মিনিমাম ভ্যালু রয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো পরের সেলগুলোতে আমরা কি করব, ডটটাকে ধরে টেনে দিচ্ছি, তাহলে বাকি সেলগুলোতেও একই ফর্মুলা কপি হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে গ্রেড, গ্রেডটা আমরা কি দিয়ে করেছিলাম, গ্রেডটা আমরা করেছিলাম ইফ কন্ডিশন দিয়ে। তো এর ফর্মুলাটা কি হবে দেখো, মানে যদি 60%-এর বেশি থাকে তাহলে আমরা এ ধরবো, এ গ্রেড দেব, যদি 40%-এর বেশি থাকে তাহলে আমরা বি গ্রেড দেব, আর যদি 40%-এর কম থাকে তাহলে আমরা ফেল বলে লিখে দেবো। তো চারটে সাবজেক্ট ছিল, তাহলে এর 60% করলে কত হচ্ছে 240, চারটে সাবজেক্ট এর 60% করলে হচ্ছে 240, মানে 240-এর উপরে টোটাল হলে সেটা হচ্ছে এ গ্রেড, আর 40% মানে হচ্ছে 160, যেহেতু চারটে সাবজেক্ট ছিল তাহলে 160 হবে, তো 160-এর ওপরে হলে সেটা হচ্ছে বি গ্রেড, যদি 160-এর কম হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে ফেল। তাহলে এই কন্ডিশনটা কীরকম হবে দেখো, ফর্মুলাটা কীরকম হবে দেখো, ইকুয়াল টু ইফ, ব্র্যাকেট দেব, টোটালের এই সেলটাকে সিলেক্ট করলাম, গ্রেটার দেন 240, তাহলে সেটা হচ্ছে এ গ্রেড। যদি 240 থেকে বেশি না হয়, ইফ, আবার কন্ডিশন দিচ্ছি, এই সেলটাকে সিলেক্ট করছি, গ্রেটার দেন 160, 160-এর থেকে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, বি গ্রেড। যদি তাও না হয়, মানে 160-এর থেকে যদি কম হয় তাহলে সেটা হয়ে যাবে ফেল। কোটেশন ক্লোজ, দুখানা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছিলাম, দুখানা ফার্স্ট ব্র্যাকেটকে ক্লোজ করে দিতে হবে, এন্টার। তাহলে দেখো 240 থেকে কম রয়েছে, তাহলে এটা বি গ্রেড দেখাবে। তো এটাকে ধরে আমরা ড্র্যাগ করছি, তাহলে সবকটাতেই একই ফর্মুলা বসে যাবে। তো এটা দেখো 240 থেকে বেশি রয়েছে, তাহলে এ গ্রেড, এও 240 থেকে কম রয়েছে কিন্তু 160-এর থেকে বেশি রয়েছে, তাহলে এটা হবে বি গ্রেড, আর এ 240 থেকে বেশি রয়েছে তাহলে এটা হচ্ছে এ গ্রেড। তো নেক্সট রেজাল্ট যখন হচ্ছে তাহলে স্কুলের নামটাও দিতে হবে, কোন স্কুলের রেজাল্ট। তো আমরা এই সেলটাতে স্কুলের নামটা লিখছি, আমরা এই সেলটাতে একটা স্কুলের নাম দিলাম। কিন্তু দেখো স্কুলের নামটা কীরকমভাবে থাকছে, একটা সেলের মধ্যে রয়েছে, মানে পুরো জিনিসটা দেখতে একদম বাজে লাগছে, কেন একটা সেলের মধ্যে ধরেনি সেলের নামটা, মানে স্কুলের নামটা একটা সেলের মধ্যে ধরেনি, তো সেলটা থেকে বেরিয়ে গেছে, তো দেখতে একদম বাজে লাগছে। তাহলে আমরা কি করব, আমরা এই সবকটা সেলকে সিলেক্ট করছি, সবকটা সেলকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে হোমে, এখানে রয়েছে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার বলে একটা অপশন রয়েছে, এটাকে সিলেক্ট করাতে দেখো কি হলো, এর আগে ফলো করবে সবকটা সেল ইন্ডিভিজুয়ালি ছিল, সবকটা সেল ইন্ডিভিজুয়ালি ছিল। তো আমি যখন সবকটাকে সিলেক্ট করে
মার্জ অ্যান্ড সেন্টার করলাম, তাতে দেখো সবকটা সেল মিলে একটাই সেল তৈরি হলো, সবকটা সেল মিলে একটাই সেল তৈরি হলো। এবার যদি আমরা এই সেলটাতে স্কুলের নামটা লিখি, তাহলে দেখো স্কুলের নামটা পুরোপুরি সেন্টারে থাকছে, এটা দেখতে ভালো লাগছে। কথাটা বুঝতে পারলে? আমরা যখন এর আগে একটা সেলের মধ্যে স্কুলের নামটা লিখেছিলাম, তো সেল থেকে লেখাটা বেরিয়ে গেছিল, সেল থেকে লেখাটা বেরিয়ে গেছিল, লেখাটা একটা সাইডে হয়ে গেছিলো, দেখতে খুব বাজে লাগছিল। তাই না আমরা কী করলাম, অনেকগুলো সেলকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম, তার মধ্যে আমরা লেখাটা লিখলাম, তার ফলে লেখাটা মাঝখানে এসছে, জিনিসটা দেখতে ভালো লাগছে। ঠিক একই রকমভাবে আমরা ধরে নেওয়া যাক এই নিচেকার সেলগুলোকেও মার্জ অ্যান্ড সেন্টার করে নিচ্ছি। এখানটা আমরা লিখে নিচ্ছি রেজাল্ট 2020। তো আমরা মার্জ অ্যান্ড সেন্টার করছি কোত্থেকে বা কীরকমভাবে, প্রথমে সেলগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে হোম রিবনের মধ্যে রয়েছে অ্যালাইনমেন্ট গ্রুপে মার্জ অ্যান্ড সেন্টার অপশানটা। ধরে নেওয়া যাক আমরা সাবজেক্ট নেমগুলোকে একটা একই কালার করব, সাবজেক্ট নেমের সেলগুলোকে একই কালার করব। তো আমি সাবজেক্ট নেমগুলোকে সিলেক্ট করলাম, সাবজেক্ট নেমটা কোত্থেকে হচ্ছে, এখান থেকে শুরু করে এত অবধি, এটা হচ্ছে সাবজেক্ট নেম। তো আমি এখান থেকে ফিল কালারে চলে যাব, তাহলে এই সবকটা সাবজেক্ট একই রঙের হয়ে গেল। তো দেখে বোঝা যাবে যে এগুলো সাবজেক্ট নেম আছে। তো ক্যান্ডিডেট নেম রয়েছে যেগুলোতে, সেই সেলগুলোকে আরেকটা কালার করব, সেই সেলগুলোকে আমরা সিলেক্ট করলাম, ফিল কালার দিয়ে দিলাম। তাতে দেখো ক্যান্ডিডেটের নেমগুলো রয়েছে যে সেলে, সেই সেলগুলোর ফিল কালারটা আলাদা রকম হয়ে যাচ্ছে। এরকমভাবে আমরা ফিল কালার দিতে পারি। তো এটা আমরা এর আগে আলাদা ভিডিওতে করেছিলাম। এবার ধরো আমি এই ডেটাটাকে প্রিন্ট করব, তো যখন প্রিন্ট করা হবে তখন কিন্তু আর এই সেলগুলো দেখাবে না। আমরা যখন কোনো এক্সেলের ডকুমেন্টকে আমরা প্রিন্ট করছি তখন কিন্তু মাঝখানে এই সেলগুলো আর প্রিন্ট হবে না, এই বক্সগুলো আর প্রিন্ট হবে না, শুধুমাত্র ডেটাটা প্রিন্ট হবে। তো আমি চাইছি একটা টেবিলের মতন প্রিন্ট হোক, মানে এই বক্সগুলো থাকুক প্রিন্ট হওয়ার সময়। তাহলে কি করব, আমরা যতখানি জায়গার মধ্যে ডেটা রয়েছে সেইগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব ফ্রন্টের মধ্যে এই অপশানটায় যেখানে মাউস পয়েন্টারটা রয়েছে, সেখানে গিয়ে আমরা যদি অল বর্ডার্সটাকে সিলেক্ট করে দিই, তাহলে দেখো সবকটা সেলের চারপাশে বর্ডারটা চলে এসছে। এবার যদি আমরা প্রিন্ট করি, আমরা প্রিন্ট করার সময় দেখব এরকমভাবেই প্রিন্ট হয়েছে। কথাটা বুঝতে পারলে? আমরা যদি বর্ডারটাকে না দিতাম, তখন যদি আমরা প্রিন্ট করতাম, তাহলে কিন্তু এই সেলগুলো প্রিন্ট হতো না, শুধুমাত্র ডেটাগুলো প্রিন্ট হতো। আমরা কাগজের মধ্যে কোনো লাইন টানা দেখতে পারতাম না। তো আমরা চাইলাম যে ধরো টেবিল সহ প্রিন্ট হোক, টেবিল আকারে প্রিন্ট হোক। তাহলে কি করব, পুরো ডেটাটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে চলে যাব ফন্টের মধ্যে এই অল, মানে এই বর্ডার্স অপশানটাতে, ফন্টের মধ্যে বর্ডার্স অপশানটাতে। তো সেখান থেকে আমরা অল বর্ডার্সটাকে সিলেক্ট করে দেবো। তাহলে এবার যখন আমরা প্রিন্ট করব, এটা একটা টেবিল আকারেই প্রিন্ট হবে। নেক্সট দেখে নেওয়া যাক আমরা চার্ট বানাবো কীরকমভাবে। আমরা টোটালটার ওপরে চার্ট বানাবো। তো আমরা কী করলাম, টোটালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যাব ইনসার্টের মধ্যে, ইনসার্টের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের চার্ট রয়েছে। আমরা ধরো এরকম একটা বার চার্ট নেব, তো আমরা এটাকে সিলেক্ট করলাম, তাহলে এই বার চার্টটা তৈরি হয়ে যাচ্ছে। চারজনের টোটালের ওপর একটা বার চার্ট তৈরি করা হয়েছে। এখানে 1 নম্বর ডেটাটা হচ্ছে সঞ্জয়ের, 2 নম্বরটা হচ্ছে সুজিত, 3 নম্বরটা হচ্ছে অর্ণব, 4 নম্বরটা হচ্ছে সন্দীপের। অথবা এরকমভাবে করা যেতে পারে,
আমি এখান থেকে ধরে নেওয়া যাক এই 4টে সাবজেক্টের ওপরে গ্রাফটা বানাবো। আমি সবকটা ডেটাকে সিলেক্ট করেছি, নেম সাবজেক্টগুলোকে সিলেক্ট করেছি, তারপর আমি চলে যাব ইনসার্টের মধ্যে। তো এখান থেকে আমি 4টাকে সিলেক্ট করলাম। তাহলে দেখো 4টা হচ্ছে কীরকম, এই যে সঞ্জয়ের ডেটাগুলোকে এই কালারটা দিয়ে ডিসপ্লে করা হয়েছে, আবার সুজিতের ডেটাগুলোকে আলাদা কালার দিয়ে ডিসপ্লে করা হচ্ছে, অর্ণবেরটা আলাদা কালার আর সন্দীপেরটা হচ্ছে আলাদা কালার। এরকমভাবেও আমরা চার্টটাকে বানাতে পারি, মানে আমাদের যেরকমভাবে দরকার আমরা ঠিক সেরকমভাবে তৈরি করতে পারবো। বা ধরে নেওয়া যাক আমরা একজন স্টুডেন্টের মার্কসগুলোকেই আমরা চার্টের সাহায্যে ডিসপ্লে করব। তাহলে কীরকম হবে, প্রথমে সিলেক্ট করলাম, তারপরে যাব ইনসার্টে। ধরে নেওয়া যাক আমরা পাই চার্ট করব। পাই চার্টের জন্য হচ্ছে এই অপশানটা, সেখান থেকে আমরা পাইটাকে সিলেক্ট করলাম। তাতে দেখো চার্টটা হচ্ছে কিছুটা এরকম। আমরা শুধুমাত্র সঞ্জয় ডেটাটাকে সিলেক্ট করেছিলাম, তাই উপরে নামটা লেখা রয়েছে। বেঙ্গলিতে পেয়েছে কতখানি, ইংলিশে পেয়েছে কতটা, এটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ হচ্ছে এটা, ম্যাথামেটিক্স হচ্ছে এটা, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। এরকমভাবে আমরা চার্টটা বানাতে পারি। তাহলে আমরা চার্টটা তৈরি করবো কীরকমভাবে, প্রথমে আমরা সাবজেক্টগুলোকে সিলেক্ট করব, মানে ফিল্ডগুলোকে সিলেক্ট করব, যে সমস্ত ফিল্ডের ওপরে চার্টটাকে তৈরি করা হবে সেই ফিল্ডগুলোকে সিলেক্ট করলাম। তারপর নেক্সট আমাদের যেতে হবে ইনসার্টে। ইনসার্টে গিয়ে চার্ট বলে একটা গ্রুপ রয়েছে, তো সেই গ্রুপের মধ্যে থেকে আমরা সিলেক্ট করে দেবো কোন গ্রুপ, মানে কোন ধরনের চার্টটাকে আমরা তৈরি করব। এখানে অনেক ধরনের চার্ট রয়েছে, একটা রয়েছে লাইন চার্ট, একটা রয়েছে বার চার্ট, একটা রয়েছে পাই চার্ট, এরকম অনেকগুলো চার্ট রয়েছে। তো আমরা যেটাকে সিলেক্ট করব তো সেই চার্টটা তৈরি হয়ে যাবে, খুব ইজি। প্রথমে আমাদের ফিল্ডগুলোকে সিলেক্ট করতে হবে, কোন কোন ফিল্ডের উপরে চার্টটাকে বানাবো। নেক্সট আমাদের যেতে হবে ইনসার্ট থেকে চার্ট গ্রুপের মধ্যে, ইনসার্ট থেকে যেতে হবে চার্ট এই গ্রুপটার মধ্যে। তো সেখান থেকে আমরা কী ধরনের চার্ট বানাবো সেটাকে সিলেক্ট করে দিলেই চার্টটা তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিওটাকে আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে অন্য কিছু নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।